হ্যালো বন্ধুগণ, আমি সাইলাস হালদার। সবাইকে আমার ডাটা সায়েন্স বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমরা এতদিন প্রবাবিলিটির বেসিক যে কনসেপ্টগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি। মোটামুটি আমরা বুঝতেও পেরেছি, খুবই সহজ এবং কঠিন সব কিছু মিলিয়ে আমরা মোটামুটি সমাধান করেছি। আজকে থেকে আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন সম্পর্কে আলোচনা করব। যেহেতু আমাদের ডেটা নিয়ে কাজ, ডেটার অবস্থানটা কীরকম, অবস্থান প্রকৃতি, এগুলো বুঝতে গেলে আমাকে ডিস্ট্রিবিউশনটা বুঝতে হবে। তো সবাইকে অনুরোধ করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে প্রবাবিলিটির ডিস্ট্রিবিউশনের একদম বেসিক ধারণা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আস্তে আস্তে আমরা একটু কঠিন থেকে কঠিনতরে যাব। তো বেশি দেরি না করে আমরা চলুন শুরু করি। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বুঝতে হলে আগে আমাকে বুঝতে হবে যে র্যান্ডম ভেরিয়েবলটা কি। আমরা একটু বোঝার চেষ্টা করি র্যান্ডম ভেরিয়েবলটা কি। ধরেন আপনি দুটো কয়েন উপরের দিকে মারলেন, দুইটা কয়েনের আপনি টস করতেছেন। এখন দুইটা কয়েন যখন মাটিতে পড়ল তখন আমরা বিষয়টা দেখতে পেলাম স্যাম্পল স্পেসটা দাঁড়ালো এরকম। আমি স্যাম্পল স্পেস নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আমার প্রবাবিলিটির বেসিক যে কনসেপ্ট সেখানে, সেই ভিডিওতে। আপনারা একটু যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সেই ভিডিওটা দেখবেন। তো স্যাম্পল স্পেসটা এরকম হয়ে দাঁড়ালো, যেহেতু দুইটা কয়েন আমি একবারে উপরের দিকে নিক্ষেপ করেছি, সেটা নিচে চলে এসেছে। তো স্যাম্পল স্পেস এরকম। তো এই স্যাম্পল স্পেসটা মোটামুটি আমরা বুঝতে পেরেছি। এখন আমাকে র্যান্ডম ভেরিয়েবলটা বের করতে হবে। আর আমার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে র্যান্ডম ভেরিয়েবল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ক্ষেত্রে আমরা র্যান্ডম ভেরিয়েবলটা কিভাবে ক্যালকুলেশন করব? স্যাম্পল স্পেস পেলাম, র্যান্ডম ভেরিয়েবলটা এরকম। এখানে হেডকে দিয়ে আমি কল্পনা করি, এখানে এক্স ইজ ইকুয়াল টু হেড। এখানে হেডের পরিমাণ কত? একবার এসেছে। প্রথম যে টস হয়েছে সেখানে একবার এসেছে হেড, তাই না? দ্বিতীয় টসে কয়বার আসছে? একবার এসেছে। 3 নম্বর টসে কয়বার আসছে? একবারও আসেনি। চতুর্থ নম্বর টসে কয়বার আসছে? হেড 2 বার আসছে। তো আমরা এটাকে কি বলবো? র্যান্ডম ভেরিয়েবল। তাহলে আমরা স্যাম্পল স্পেসকে সর্বপ্রথম নির্ধারণ করে থাকি যে কোনো ঘটার পর স্যাম্পল স্পেসকে আমরা বুঝি, তারপরে আমরা পাই কাকে? র্যান্ডম ভেরিয়েবলকে। যে জিনিসটা কতবার হয়েছে, আমার যে আলোচনার বিষয় যে হেড মানে মাথা, এটা কতবার আসছে, তবেই আমরা বুঝতে পারি যে র্যান্ডম ভেরিয়েবলটা কি। এখন আসেন প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এই সমস্ত র্যান্ডম ভেরিয়েবলকে ক্যালকুলেশনের পর যে রেজাল্টটা আমরা টেবিলে রূপান্তরিত করি কিংবা যে রেজাল্টটা পাই সেটাই হচ্ছে গিয়া প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। অর্থাৎ এই সম্ভাব্য যে ডিস্ট্রিবিউশনটা আছে সম্ভাব্যতার, সেটাকে আমরা ওইভাবেই বুঝতে পারি। ধরেন এখানে আমরা সর্বপ্রথম জিরোকে নিয়ে ভাবি। তো এখানে জিরোর পরিমাণ কয়বার আছে? এই জায়গায় জিরোর পরিমাণ তাহলে একবার আছে। আপনার টোটাল সেগমেন্ট কয়টা? এখানে 1টা 2টা 3টা 4টা। আমার স্যাম্পল স্পেস আছে 4টা, কিন্তু এখানে টোটাল জিরোর পরিমাণ আছে 1টা, মানে একবার আসছে। সেক্ষেত্রে আমরা প্রবাবিলিটির সম্ভাব্য y0 ইজ ইকুয়াল টু, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? y ইজ ইকুয়াল টু 0 লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। y ইজ ইকুয়াল টু 0 এটাকে আমরা ক্যালকুলেট করতে পারি এভাবে 4/1। কারণ 0 কয়বার আসছে? একবার। এখানে হেড নাই, তাহলে এটার রেজাল্ট আসবে 0.25 কাটাকাটি করলে। এখন 1 কয়বার আসছে? তার মানে হেড একবার করে আছে কয়বার? একবার, দুইবার আছে। তাহলে আমরা প্রবাবিলিটি y ইজ ইকুয়াল টু 1। একের পরিমাণ কয়বার আছে? নিচে 4, যেহেতু 4টা ভ্যালু, 1 2 3 4, 4টা ভ্যালু। উপরে একের পরিমাণ মানে হেড একবার করে আসছে কয় জায়গায়? 2 জায়গায়। এক জায়গায় 2 জায়গায়, তাহলে উপরে কত হয়ে যাবে? 2 সমান সমান। আমি কিন্তু ডিস্ট্রিবিউশন ক্যালকুলেশন করতেছি।
এখানে রেজাল্ট আসতেছে 0.5, 2 একে 2, 2 দুগুণা 4, হাফের মান তো 0.5, তাই না? এখন আমরা আর একটু ক্যালকুলেশন করি। বাকি রয়েছে কে, হেডের পরিমাণ লাস্টে কতবার আসছে, 2 বার। লাস্টে যে টসটা হয়েছে সেখানে হেডের পরিমাণ কয়বার আসছে, 2 বার। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আমরা ক্যালকুলেশন করে থাকি। এখানে 4 কয়বার আসছে, 1 বার। হেড কয়বার আসছে, 2 বার। কিন্তু এটার পরিমাণ টোটাল জায়গায় কয়বার, এই একবারই আসছে। আর কি হেড আসছে না, একবারই আসছে। তাহলে এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাই সমান সমান 0.25। এখন এই জিনিসটাকে টেবিল আকারে সাজালেই আমরা পেয়ে যাব প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তো আশা করি আমরা এখানে 3টা জিনিস শিখলাম। সেটা হচ্ছে গিয়া প্রথমে স্যাম্পল স্পেস, যেটা আমি সেই বেসিক প্রবাবিলিটির কনসেপ্টের ক্লাসে বুঝিয়েছিলাম। তারপর পেলাম হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমাকে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন করার ক্ষেত্রে। এরপর আমরা পেলাম প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, অর্থাৎ এই ভ্যালুগুলো যে এতবার আসছে তার উপর বেস করে টোটাল যে ভ্যালু আছে এটাকে ভাগ করলে আমার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা বের হয়ে যায়। আমরা একটু সংজ্ঞা আকারে দেখার চেষ্টা করি। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনকে এখানে বলা হয়েছে পরিসংখ্যানের একটি ফাংশন। এটা মূলত সম্ভাব্যতাকে পরিমাপ করে। যতগুলা আউটকাম আছে এগুলা সম্ভাব্যতা পরিমাপ করার দায়িত্ব কার, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। অর্থাৎ আমার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ক্যালকুলেশনটা কেমন আমি দেখিয়ে আসছি, যে সম্ভাব্যগুলোর ভ্যালুর মান বের হয় সেগুলোকে আমি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বলতে পারি। অর্থাৎ র্যান্ডম ভেরিয়েবলের একটা ফলাফল থাকে, এর মধ্যে সম্ভাবনাগুলো কিভাবে বিতরণ করা হয়, যে এখানে লিখেও দিয়েছে ইটস প্রোভাইড এ মডেল। এটা একটা মডেল দিয়ে থাকে ফর আন্ডারস্ট্যান্ড হাউ প্রবাবিলিটিস ডিস্ট্রিবিউট অ্যাক্রস ডিফারেন্ট পসিবল আউটকাম র্যান্ডম ভেরিয়েবল। আশা করি এই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ওভারভিউটা আমরা মোটামুটি ক্লিয়ার হতে পেরেছি। তো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন মূলত 2 ধরনের হতে পারে। একটা হতে পারে ডিসক্রিট প্রবাবিলিটি, আর একটা হতে পারে কন্টিনিউয়াস প্রবাবিলিটি। তো এই 2টা বিষয় আমি বলবো, তার আগে আমি একটু চিত্র জাতীয় কিছু এখানে রেখেছি, এই জায়গায় আমি একটু যেতে চাই। এখানে দেখা যাচ্ছে একজন চাচা একজন ভাতিজা, 2 জন এখানে দাঁড়িয়ে রয়েছে। তারা 2 জনের খুবই বন্ধুত্বমূলক সম্পর্ক বজায় রাখে। তো এখন চাচা তাকে বিভিন্ন কিছু শিখায়। তাকে বলল যে তুমি ডাইস নিক্ষেপ করো, এখান থেকে ইভেন নাম্বার বের করো। তো সেও দেরি করলো না, সে একটা ডাইস নিক্ষেপ করলো, ওখান থেকে সে ইভেন নাম্বার বের করলো। তো স্যাম্পল সাইজ আছে এই জায়গায়, ধরেন এস ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 6। স্যাম্পল স্পেস হচ্ছে 6টা। তো এখান থেকে ইভেন নাম্বার যদি বের করতে হয়, ভাতিজা তো খুব চালাক, খুব সহজে বের করে ফেলবে। এখানে ইভেন নাম্বার আছে কয়টা, 1 2 3। তাহলে ইভেন সমান সমান কত বের হয়ে গেল, 3/6 সমান সমান 3 একে 3, 3 দুগুণা 6 সমান সমান 0.5। চাচা তাকে বলো তাহলে তুমি ওড নাম্বারও বের করে ফেলো। ভাতিজা চিন্তা করে দেখলো ওড নাম্বার আছে 3টা, তাহলে 3/6 এটাও হবে সমান সমান 0.5। সুতরাং ভাতিজা চাচাকে ক্যালকুলেশন করে দিল যে ইভেন নাম্বার এবং ওড নাম্বারের পরিমাণ এরকম আছে। এক্স ইভেনের পরিমাণ আর ওডের পরিমাণ, এখানে পি মানে ভ্যালু 1/2 1/2। এটা হচ্ছে গিয়া ডিস্ট্রিবিউশন হয়ে রয়েছে। এটাকে বলা হয় ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ছড়িয়ে ছিটিয়ে আছে কেন? কারণ হচ্ছে গিয়ে এখানে কাউন্ট করা যাচ্ছে, এই জায়গাটায় কাউন্ট করা যাচ্ছে, সেজন্য এটা ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে ভাতিজা, তুমি যেহেতু এটা পারছো, তাহলে তুমি আর একটা ক্যালকুলেশন করো। মনে করো একটা ঝুড়ির মধ্যে 10টা আপেল আছে, 10টা ফল আছে। ফলের পরিমাণ
10। তো এর মধ্যে আপেল, আমি ইংলিশে লিখি না, অ্যাপেল আছে হচ্ছে 3, ব্যানানা আছে 5, তারপরে কমলা অরেঞ্জ আছে হচ্ছে গিয়ে 2। এখন এখান থেকে তুমি বলো তো অ্যাপেল ওঠার সম্ভাবনা কতটুকু? তো ভাতিজা হুট করে বলে ফেললো এই জায়গায় অ্যাপেল ওঠার সম্ভাবনা হচ্ছে 3/10, কারণ 10টা টোটাল ফল আছে, তাই এখান থেকে 3টা তোলার সম্ভাবনা হচ্ছে 10/3। এটা ক্যালকুলেশন করলে যে রেজাল্ট আসবে, তাহলে ডিস্ট্রিবিউশন এখানে ইজিলি ক্যালকুলেশন করা যাচ্ছে। সুতরাং এটাও কি ডিসক্রিট ডিস্ট্রিবিউশন, কারণ এটা গণনা করা যাচ্ছে। এরপর ভাতিজা তো খুব পারে, তো চাচা চিন্তা করলো যে একটু কষ্টের প্রশ্ন কিছু করা যায় কিনা। তো নদীর পাড়ে দাঁড়ালো, একটা নৌকা আসতেছে। তো চাচা ভাতিজাকে বললো যে নৌকাটা আসতেছে, এখান থেকে নৌকা 10 কিলোমিটার দূরে যখন যাবে তার রেজাল্টটা কি আসবে, তার সম্ভাব্যতা কি দাঁড়াবে। এখন ভাতিজা আস্তে করে কট খেয়ে গেল, কারণ এই জায়গাটায় ক্যালকুলেশন করা যাবে কিন্তু ভ্যালু নির্ধারণ করা অতটা সহজ কাজ না, কারণ এটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। এতক্ষণ খেলার চলে চাচা তাকে বলল একটা ডায়াস নিক্ষেপ করো, এখান থেকে ইভেন নাম্বার বের করো, এখান থেকে তুমি অড নাম্বার বের করো, সেগুলো ডিস্ট্রিবিউশন আমাকে দেখাও। ভাতিজা ক্যালকুলেশন করে ওগুলো দেখিয়ে দিল, ফলের পরিমাণ থেকেও সে ক্যালকুলেশন করে সে মোটামুটি চাচাকে দেখিয়ে দিল। কিন্তু যখন একটা নির্দিষ্ট ইন্টারভ্যালে, নির্দিষ্ট স্থানে বা নির্দিষ্ট জায়গায় ক্যালকুলেশন করা হবে 0 থেকে 10 কিলোমিটারের মধ্যে যে ইন্টারভ্যালটা আছে, এখানে যখন ক্যালকুলেশন করা হবে সম্ভাব্যতা, সেক্ষেত্রে এটা কাউন্টেবল না। সেজন্য এই জিনিসটার নাম হচ্ছে গিয়ে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। এই জিনিসটা গণনা করা সম্ভব নয়। এখন আমরা এই ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এবং কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটার সংক্ষিপ্ত ব্যাখ্যা বোঝার চেষ্টা করি। ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এটা মূলত একটা র্যান্ডম ভ্যারিয়েবলকে কাউন্ট করতে পারে, র্যান্ডম ভ্যারিয়েবলের সীমানা বা গণনা করতে পারে এমন কিছু বোঝায়। সেজন্য এটাকে কি বলা যায়? প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, কারণ এটা কি করা যাবে, গণনা করা যাবে। এর কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো হচ্ছে এটা পূর্ণ সংখ্যার মান নিতে পারে, র্যান্ডম ভেরিয়েবল যাই থাকুক না কেন পূর্ণ সংখ্যার মান নিতে পারে, আবার সমস্ত ফলাফলকে যোগ করলে কিন্তু রেজাল্ট 1 দাঁড়ায়। আমি এই জিনিসটা বেসিক কনসেপ্টে, প্রবাবিলিটির বেসিক যে কনসেপ্টের ক্লাস করেছি সেখানে আমি বুঝিয়েছি কিভাবে সমস্ত ভ্যারিয়েবলকে যোগ করলে 1 দাঁড়ায় বা 0 হলে যে সম্ভাবনা থাকে না, এটা ক্যালকুলেশন করে আমি প্রুভ করেছি। আপনারা দয়া করে ভিডিওগুলো দেখবেন। তো আমরা যেটা বুঝতে পারলাম, এর কিছু বৈশিষ্ট্য আছে, শুধুমাত্র র্যান্ডম ভেরিয়েবলের মান নিতে পারে এবং গণনা করা যায়, এবং সমস্ত প্রবাবিলিটিকে যোগ করলে 1 দাঁড়ায়, আর এখানে কাউন্টেবল বলে দেওয়া হয়েছে। এইটা মূলত বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ইউজ করা হয়, এবং পয়জন ডিস্ট্রিবিউশন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ডিস্ট্রিবিউশন, আমাদের বিভিন্ন কাজে লাগবে, এবং এটাও খুব গুরুত্বপূর্ণ ডিস্ট্রিবিউশন, এটা আমাদের বিভিন্ন কাজে লাগে। এই দুইটা জায়গায় মূলত আমরা ব্যবহার করে থাকি। তো এই দুইটা কনসেপ্ট সম্পর্কে আমরা সামনে আলোচনা করব, খুবই বিস্তারিতভাবে আলোচনা করব, যেন আমরা এগুলো সবগুলা বুঝে ফেলি। তো এখানে আউটকামগুলো দেওয়া আছে 1 থেকে 6, আমি একটু আগে ডায়াস নিক্ষেপ করেছি। এর যে রেজাল্টটা বের হবে, এখান থেকে যে রেজাল্টটা বের হবে এগুলাকেই বলা হবে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। যে রেজাল্টটা, এই যে আমি এখানে ভাগ করেছি, দেখেন এই জায়গায় ভাগ করে যে রেজাল্টগুলো পেয়েছি, বা এই ভাতিজাদের ভাগ করে রেজাল্টগুলো পেয়েছে, এগুলো গণনাযোগ্য, গণনা করা যাচ্ছে। সুতরাং এগুলো কি ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কি? এটি র্যান্ডম ভেরিয়েবলের নির্দিষ্ট পরিসরে থাকা বা নির্দিষ্ট
ইন্টারভ্যালে থাকা যে কোনো মানকে সহজেই গণনা করতে পারে না। এর মূল বৈশিষ্ট্যটা কি? এখানে ক্যারেক্টারিস্টিক্স দেওয়া আছে। এর মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা নির্দিষ্ট পরিমাণ মান নিতে পারে, অর্থাৎ আপনার যে ইন্টারভ্যালটা আছে একটা নির্দিষ্ট পরিসরে যে মানগুলো আছে, যে আমি দেখাইলাম যে 0 থেকে 10 মিটারের মধ্যে নৌকাটা যাবে, সম্ভাব্য মান কত, অর্থাৎ এর মধ্যে সে কিন্তু নির্দিষ্ট মান নিতে পারে, তবে এটা গণনাযোগ্য নয়। এই সুনির্দিষ্ট মানগুলো শূন্যও হতে পারে বা অন্য কিছু হতে পারে, কিন্তু এগুলো গণনাযোগ্য নয়। একে আমরা মূলত পিডিএফ দ্বারা ক্যালকুলেশন করে থাকি, যেখানে পিডিএফের নিচের মানগুলা ইকুয়াল টু 1 হয়ে থাকে। আচ্ছা ঠিক আছে, কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনটা বুঝতে গেলে আমাকে অবশ্যই নর্মাল ডিস্ট্রিবিউশনটা ভালো করে বুঝতে হবে। ওই জায়গায় গিয়ে আমরা মোটামুটি পিডিএফ কী জিনিস আর ওই নর্মাল ডিস্ট্রিবিউশন কী জিনিস এবং কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন এখন হয়তো বা আপনাদের অনেক একটু কষ্ট হইতেছে বুঝতে। আমি নর্মাল ডিস্ট্রিবিউশন নিয়ে যখন আলোচনা করব এই জিনিসটা আপনার কাছে সমান সমান কি হয়ে যাবে? পানি ভাত হয়ে যাবে। তো এই কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে নর্মাল ডিস্ট্রিবিউশন খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আমরা এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনও আমরা একটু আলোচনা করব, কিন্তু এই জিনিসটা সব জায়গায় আমাদের কাজে লাগে। এটা একটা বেল আকৃতির ডিস্ট্রিবিউশন। তো আজকের এই ভিডিওতে আমরা মোটামুটি র্যান্ডম ভেরিয়েবল সম্পর্কে জানতে পারলাম, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন সম্পর্কে জানতে পারলাম, ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটার ধরনটা কেমন, ক্যারেক্টারিস্টিকগুলো কীরকম এটা বুঝতে পারলাম, কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন সম্পর্কে বুঝতে পারলাম। নেক্সট ক্লাসে আমরা বিস্তারিতভাবে ডিসক্রিট প্রবাবিলিটির বিস্তারিত ব্যাখ্যাগুলো আছে সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। তা আপনারা আমার সাথে থাকবেন এবং আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার দিবেন, এতে আমার উৎসাহ আরও বাড়বে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।